হাতে ইশারা করে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরের শুভেচ্ছা। 2021 সালের আজকের একাদশ শ্রেণীর প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস আমাদের হয়েছে। আজকে আছি তোমাদের সাথে মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ, রাজশাহী কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি আমরা পড়ব সেটি হচ্ছে যে যুক্তিবিদ্যা প্রথম পত্রের অর্থাৎ একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বিষয়টি আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি মাধ্যমে যেটা আমরা বোঝাতে চেয়েছি সেটি হলো যে উপরে থেকে নিচের দিকে, অর্থাৎ আগে হচ্ছে সংখ্যা বেশি বা বড় অঙ্কের কিছু একটা হবে এবং নিচের দিকে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আমরা পাশেই একটি লেখা তিনটা যুক্তিবাক্য লিখেছি। সেই যুক্তিবাক্য তিনটি হচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, অতএব সকল ছাত্র হয় মরণশীল। এইটার সাথে এর সাদৃশ্য হলো এটাই যে সকল মানুষ মরণশীল, মানে এর সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ হচ্ছে মরণশীল এবং ছাত্র হচ্ছে মানুষের একটি অংশ, এবং ছাত্র যদি মানুষের অংশ হয়ে থাকে তাহলে ছাত্র মরণশীল। এক্ষেত্রে আমরা সংখ্যাটাকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমান অর্থাৎ আজকে আমরা অবরোহ অনুমানের আদ্যপন্ত বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। অর্থাৎ অবরোহ অনুমান কি, এর মধ্যে কত প্রকার, সেগুলোর আবার কতগুলো ভাগ আছে, সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন আমাদের মূল আলোচনায় যেতে পারি। তাহলে আজকের এই যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? অর্থাৎ আজকের আলোচনার শিখন ফলটা হলো যে অবরোহ অনুমানের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, অমাধ্যম ও মাধ্যম অনুমান সম্পর্কে আমরা বলতে পারবো, অমাধ্যম এবং মাধ্যম অনুমানের আমরা পার্থক্য তোমরা জানতে পারবে, অমাধ্যম অনুমানের যথার্থতা সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে, এবং 5 নম্বর হচ্ছে যে আবর্তনের সংজ্ঞা, নিয়ম, প্রকারভেদ ও বিভিন্ন যুক্তিবাক্যের আবর্তন ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকের শিখন ফলে বেশ কয়েকটি বিষয় আমরা আছে, এই সবগুলোই হচ্ছে অবরোহ অনুমানের ভিতরের একটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল আলোচনাতে আসি। আমরা জানি অবরোহ অনুমান কাকে বলে। অবরোহ অনুমান হচ্ছে সেটাই যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। আর আরোহ অনুমান আমরা যেটা দ্বিতীয় পত্রে পড়ি সেটাকে বলে, সেটা হচ্ছে এরকম যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক, তাকে আমরা আরোহ অনুমান বলি। যেহেতু আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে অবরোহ অনুমানকে নিয়ে, তাই আমরা অবরোহ অনুমানের উদাহরণ একটি যদি এখানে লিখি তাহলে আমাদের মনে বিষয়টি আর একটু পরিষ্কার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন আমরা লিখতে পারি এরকম: সকল পাখি হয় দ্বিপদ, সকল কাক হয় পাখি, অতএব সকল কাক হয় দ্বিপদ। অর্থাৎ অবরোহ অনুমানের যে সংজ্ঞাটি ছিল যে কখনোই আশ্রয় বাক্য থেকে, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কোনো ক্রমেই যেন বেশি না হতে পারে। যদি কোনো ক্রমে বেশি হয় তাহলে সেটি অবরোহ অনুমান হতে পারে না। অবরোহ অনুমানের মূল বক্তব্যটাই হচ্ছে এরকম যে আশ্রয় বাক্য সমান হতে পারে সিদ্ধান্তটি, কিন্তু কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। ঠিক সেরকম আমরা উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারি যে সকল পাখি, মানে পৃথিবীতে যতগুলো পাখি আছে সব পাখি দুইটা পায়, এটাকে বোঝানো হয়েছে। তার মধ্যে থেকে এক ধরনের পাখি, কাকের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, যে কাক হচ্ছে পাখির একটি অংশ, অতএব সকল কাক হয়। অর্থাৎ এখানে
এই এই সংখ্যাটি আমরা জানি এটি একটি বড় সংখ্যা, এটি হচ্ছে তার চেয়ে ছোট সংখ্যা, এটি সেই সংখ্যা, এটি সেই পাখির অংশ, আর এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। অর্থাৎ অবরোহ অনুমানের মূল বক্তব্যটি আমরা এতক্ষণে পেয়ে গেছি, সেটি হলো এরকম যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কোনোভাবেই সিদ্ধান্তটি বেশি ব্যাপক না হতে পারে অর্থাৎ না হয়, তাহলে এইরকম যে অনুমান আমরা তাকেই বলি অবরোহ অনুমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু জানার চেষ্টা করব অবরোহ অনুমান কয় প্রকার। অবরোহ অনুমান সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে মাধ্যম অনুমান, আরেকটি হচ্ছে অমাধ্যম অনুমান। আমরা যদি একটু ঘোরায় বলি যে একটি হচ্ছে, প্রথমটিকে যদি এইভাবে বলি যে অমাধ্যম অনুমান, এবং দ্বিতীয়টি হচ্ছে মাধ্যম অনুমান। কারণ এই জন্য বলছি যে অমাধ্যম অনুমানগুলো আমরা আগে পড়ব এবং মাধ্যম অনুমানটা আমরা পরে পড়ব, সেজন্যই আমি একটু ঘুরাই নিলাম। সুপ্রিয় শিক্ষা, তাহলে আমরা একটু জেনে নিই যে অমাধ্যম অনুমান কি এবং মাধ্যম অনুমান কি। আমরা একটি বিষয়, যে একজন মানুষ যখন রাস্তা পার হয়, সে যদি চোখে না দেখে তাহলে যে বিষয়টি হয় আরেকজন মানুষ তাকে সহযোগিতা করে। এই যে সহযোগিতা, তার মানে কি, এটা হচ্ছে মাধ্যম। আর কোনো মানুষ যদি একাই রাস্তাটা পার হতে পারে, অর্থাৎ সেই ক্ষেত্রে সে নিজেই তার সমস্ত কিছু করতে পারছে, অর্থাৎ কোনো সহযোগিতা ছাড়াই, সেটাকে আমরা সাধারণত অমাধ্যম বলি। আমাদের এখানে যুক্তিবাক্যের এই আলোচনাতে যে বিষয়টি আসছে যে অমাধ্যম অনুমান কাকে বলে, যে অবরোহ অনুমান সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে, অর্থাৎ একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয়, তাকে আমরা অমাধ্যম অবরোহ অনুমান বলি। আমি আবার বলছি, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় বা টানা হয়, তাকে আমরা বলছি অমাধ্যম অনুমান, অর্থাৎ অমাধ্যম অবরোহ অনুমান। আমরা একটু উদাহরণ দিই। সকল মানুষ হয় মেধাবী, অতএব সকল মেধাবী জীব হয় মানুষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইখানে দেখলাম যে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্তটি টেনেছি। সেই সিদ্ধান্তটি কি, যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যটাকে সিদ্ধান্তের বিধেয়ে নিয়ে এসেছি, আশ্রয় বাক্যের বিধেয়টাকে সিদ্ধান্তের উদ্দেশ্যে নিয়ে এসেছি, আমাদের গুণ ঠিক আছে, অর্থাৎ গুণ দুটাই সদর্থক গুণ। এইভাবে আমরা একটি মাত্র আশ্রয় বাক্য থেকেই আমরা সিদ্ধান্তটি নিয়ে এসেছি। কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে এটা কখনোই হবে না। মাধ্যম অনুমানের ক্ষেত্রে যে বিষয়টি হয়, একাধিক আশ্রয় বাক্য থেকে কমপক্ষে তিনটি যুক্তি বাক্য সেখানে থাকতে হয়, অর্থাৎ দুইটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত সেখানে থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা অমাধ্যম অনুমান পড়ছি, তাহলে আমরা এই বিষয়গুলোই একটু বেশি করে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি জানলাম সেটি হলো যে অমাধ্যম অনুমান কি। অমাধ্যম অনুমান, তাহলে মাধ্যম অনুমানটা কি সেটাও একটু আমরা জেনে নিই। মাধ্যম অনুমানটি হচ্ছে যে অবরোহ অনুমানে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে আমরা মাধ্যম অনুমান বলি। যেমন, কোনো মানুষ নয় অমর, সকল মানুষ হয় জীব, অতএব কোনো জীব নয় অমর। অর্থাৎ এখানে সংখ্যায় কিন্তু বেশি, সেটি হলো যে সিদ্ধান্ত এখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিয়ে আসা হয়েছে। কিন্তু আরেকটি বিষয় এখানে উল্লেখ আছে, যেহেতু সিদ্ধান্তটি একটি নৈনর্থক যুক্তি বাক্য, সেখানে উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্কটি নৈনর্থক ভাষায় প্রকাশ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমরা দেখলাম যে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান কি, এবং উদাহরণটিও আমরা দেখেছি। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যটা কি আছে। আসলে পার্থক্যটা এরকম: এক নম্বর, অমাধ্যম অনুমান একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয়, কিন্তু মাধ্যম অনুমানে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় বা সিদ্ধান্ত টানা হয়। দুই নম্বর হলো, অমাধ্যম অনুমানে একটি যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা থাকে দুটি, অর্থাৎ একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত। আর মাধ্যম অনুমানে একটি যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা কমপক্ষে তিনটি থাকে, অর্থাৎ দুটি হচ্ছে আশ্রয় বাক্য এবং একটি হচ্ছে সিদ্ধান্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তিন নম্বর যে পার্থক্যটি আমরা পেয়ে থাকি সেটি হলো, অমাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান নয়।
কারণ এখানে জানা থেকে অজানায় যাওয়ার কোনো গমনের কোনো সুযোগ নেই। ফলে এই সিদ্ধান্তে নতুন কোনো সত্যের সন্ধান পাওয়া যায় না। অর্থাৎ আশ্রয় বাক্যে যে ধরনের সত্য থাকে বা মিথ্যা থাকে তার উপর ভিত্তি করেই সিদ্ধান্তটি আসে, সেখানে নতুন কোনো সিদ্ধান্তের সূচনা সেখানে থাকে না। কিন্তু মাধ্যম অনুমান একটি সঠিক অনুমান, কারণ এতে জানা থেকে অজানা গমনের সুযোগ আছে। অর্থাৎ আমরা এখানে একাধিক আশ্রয় বাক্যর উপর ভিত্তি করে একটি নতুন সিদ্ধান্তের দিকে আগাই। সেজন্য এখানে যে সিদ্ধান্তটি আমরা পাই আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে, অতএব এটি একটি যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত একটি নতুন সিদ্ধান্ত। সেজন্য 3 নম্বর যে পার্থক্যটাই হচ্ছে যে অমাধ্যম অনুমান খাঁটি অনুমান হিসাবে স্বীকৃত নয়, কিন্তু এটি খুবই যুক্তিবিদ্যা বা যুক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অপরদিকে মাধ্যম অনুমান হচ্ছে একটি অত্যন্ত যুক্তিসঙ্গত একটি অনুমান, যেটি হচ্ছে যে সত্যের সন্ধান দুটি আশ্রয় বাক্য থেকে পাওয়া যায়। সেজন্য এখানে নতুন অর্থাৎ জানা থেকে অজানা যাওয়ার একটি সুযোগ এখানে থেকেই থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি বিষয় একটু জেনে নিই, সেটি হলো যে অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো তাহলে কি। বৈশিষ্ট্য হলো এরকম যে অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান। অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থাকে একটি। অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গমন খুবই সংক্ষিপ্ত, যেহেতু এটা একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যেতে হয়, সেজন্য এখানে মাত্র দুটি বাক্য থাকে, দুটি যুক্তি বাক্য থাকে, একটি হচ্ছে আশ্রয় বাক্য, একটি এবং সিদ্ধান্ত। সেজন্য বলছে যে এর গমনের সিদ্ধান্ত গমনের বিষয়টি খুবই সংক্ষিপ্ত। আরেকটি হচ্ছে যে অমাধ্যম অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভরশীল। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সত্য হয়ে থাকে তাহলে সিদ্ধান্তটি সত্য হবে, যদি আশ্রয় বাক্য যদি সত্য না হয়ে থাকে তাহলে কখনোই সিদ্ধান্তটি অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সত্য হতে পারে না। আরেকটি বৈশিষ্ট্য আমরা পেতে পারি, সেটি হলো এরকম যে অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত একটি নতুন যুক্তি বাক্য নয়। অর্থাৎ আশ্রয় বাক্য যেটাই থাকে সেটাকেই আমরা তার উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করেই আমরা নতুন আরেকটি সিদ্ধান্ত পাই, সেটি হচ্ছে আশ্রয় বাক্যের ভিতরে থেকেই পাই। অর্থাৎ এটা আলাদাভাবে নতুন কোনো সিদ্ধান্ত এখানে থাকে না। আরেকটি বৈশিষ্ট্য হলো যে অনুমানের একটি প্রক্রিয়া হিসেবে অমাধ্যম অনুমান এটি খাঁটি অনুমান হিসেবে স্বীকৃত নয়। এটিকে খাঁটি নয় এই অর্থেই আমরা বলছি, কারণ এখানে জানা থেকে অজানায় যাওয়ার কোনো পদক্ষেপ বা কোনো বিষয় এখানে না থাকার কারণে এখানে এই অনুমানটিকে খাঁটি অনুমান হিসেবে বলা যায় না। আরেকটি বৈশিষ্ট্য হলো অমাধ্যম অনুমান খাঁটি অনুমান না হলেও এর কিন্তু গুরুত্ব আছে, অর্থাৎ এটি মূল্যহীন নয়। মূল্যহীন নয় এই কারণেই আমরা প্রথমত যুক্তি দেবার ক্ষেত্রে যুক্তিগুলো আমরা কিভাবে দিতে পারি এর একটি বিধিবদ্ধ নিয়ম আছে, নিয়ম অনুসরণ করেই আমরা সেটা করি। অমাধ্যম অনুমানের ক্ষেত্রেও করি, মাধ্যম অনুমানের ক্ষেত্রেও করি। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে একটি মাত্র আশ্রয় বাক্যের উপর সিদ্ধান্তটি স্থাপন করা হয়, কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমান হয়। কিন্তু একটি প্রক্রিয়া কিন্তু এখানে যথাযথভাবে অনুসরণ করেই সিদ্ধান্তটি অনুমান করা হয়। তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে এটি কিন্তু খুব বেশি যে মূল্যহীন একথা কিন্তু বলা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটু দেখে নিই যে অমাধ্যম অনুমানের প্রকারভেদ, অর্থাৎ কত প্রকার অমাধ্যম অনুমান আছে। 1 নম্বর হচ্ছে আবর্তন, 2 প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তর আবর্তন, বিরোধ অনুমান, নিশ্চয়তা ঘটিত অনুমান, সম্বন্ধ পরিবর্তিত অনুমান, বিশেষণ যোগে অনুমান, জটিল ধারণাযোগ্য অনুমান এবং বিপরীত সম্বন্ধযুক্ত অনুমান। এই যে 10টি আমরা অমাধ্যম অনুমানের প্রকারভেদ আমরা পাচ্ছি, এর মধ্যে আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন হচ্ছে আমাদের মৌলিক আলোচ্য বিষয়। অর্থাৎ আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন এই 3টি বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু অমাধ্যম অনুমানের আমরা আগামীর আলোচনার দিকে অগ্রসর হব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা এখন একটি চিত্র দেখি। চিত্রটিতে আমরা যেটা দেখছি যে এরকম আরেকটি হচ্ছে অর্থাৎ অ্যারোটি একবার বাম দিকে এসেছে, একবার ডান দিকে এসেছে। অর্থাৎ এই যে এদিক থেকে এদিকে আসা এবং এদিক থেকে এদিকে আসার যে প্রক্রিয়া, এটাকে বলে কনভার্সন। এই কনভার্সনই হচ্ছে আবর্তন। এটি আমরা সাধারণত চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে মূলত আবর্তনের আজকের আলোচনার মৌলিক বিষয়সমূহ এর মধ্যেই নিহিত আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে
আমরা আজকের আবর্তনের যে বিষয়টি পড়তে যাচ্ছি সেই আবর্তনের সংজ্ঞাটা আমরা প্রথমেই জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয় এটি, যে কোনো বিষয়ের যদি সংজ্ঞাটাকে আমরা যথার্থভাবে যদি জেনে থাকি, যথার্থভাবে যদি আমরা বুঝে থাকি, তাহলে সেই সংজ্ঞাটির ভিতরেই তার বৈশিষ্ট্য, তার সমস্ত কিছু সেখানে কিন্তু নিহিত থাকে। যেমন আমরা সংজ্ঞা কখনো জটিলভাবে দেব না। আমাদের যেমন সেকেন্ড পার্টের একটি পড়া আছে যৌক্তিক সংজ্ঞা, সেখানে আমরা বলি যে সংজ্ঞার ক্ষেত্রে কখনোই আমরা জটিল ভাষায়, কঠিন ভাষায়, দুর্বোধ্য ভাষায় আমরা যেন সংজ্ঞা না দিই। সেখানে একটি কথাও আছে এরকম, যে বটবৃক্ষ হচ্ছে জটাজুট লাঞ্ছিত শোভিত তপ নিরোধক মহা স্থবির পাদ। অর্থাৎ এই ধরনের জটিল ভাষায় কখনোই কোনো সংজ্ঞা প্রদান করা যাবে না। তাহলে যদি এই ধরনের জটিল ভাষায় কোনো সংজ্ঞা প্রদান করা হয়, তাহলে যে বিষয়টি ঘটে, সংজ্ঞার মধ্যে কি বলতে চাচ্ছে, অর্থাৎ সংজ্ঞা আমাদেরকে কি শেখাতে যাচ্ছে, সংজ্ঞার বৈশিষ্ট্য কি, সংজ্ঞার ধর্ম কি, সেটি কিন্তু বোঝা যায় না। সেজন্য আমরা খুব সহজভাবে আবর্তনের একটি সংজ্ঞা এখানে লিপিবদ্ধ করছি। সেটি কি? যে অমাধ্যম অবরোহ অনুমানে যথার্থ নিয়ম অনুসারে, আমি আবার বলছি, এটি লিখি আমি এখানে, যথার্থ নিয়ম অনুসারে। আরেকটি বিষয় হচ্ছে একটি প্রদত্ত বাক্যের অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করার যে প্রক্রিয়া, তাকেই আমরা বলি আবর্তন। আমি সংজ্ঞাটা আগে একটু ভালো করে বলে নিই। সেটা হচ্ছে এরকম, যে অমাধ্যম অবরোহ অনুমানের যথার্থ নিয়ম অনুসরণ করে একটি প্রদত্ত বাক্যের অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিদেহ পরিবর্তন করে অর্থাৎ স্থান পরিবর্তন করে একটি নতুন সিদ্ধান্ত গঠন করার যে প্রক্রিয়া বা গঠন করার যে বিষয়, সেটাকে আমরা আবর্তন বলি। এ প্রসঙ্গে যুক্তিবিদ জোসেফ যে কথাটি বলেছেন সেটি হলো এরকম, যে একটি যুক্তি বাক্যে তখনই আবর্তিত হয় যখন তার উদ্দেশ্য পদ বিধেয় পদে পরিণত হয় এবং উল্টোভাবেও হয়, অর্থাৎ বিধেয় পদ ও উদ্দেশ্য পদে পরিণত হয় আর তাদের গুণ অপরিবর্তিত থাকে। এইরকম যে বিষয়, সেটাকে আমরা বলি। তাহলে একটি বিষয় হচ্ছে যথার্থ নিয়ম, আরেকটি বিষয় হচ্ছে প্রদত্ত যুক্তি বাক্য, অর্থাৎ যেটাকে আমি খুব সহজ ভাষায় যদি লিখি, সেটি হলো আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য। আরেকটি বিষয় হচ্ছে যে গুণ পরিবর্তন করা, অর্থাৎ গুণের পরিবর্তন করা যাবে না, এই বিষয়টি থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে উদ্দেশ্য ও বিধেয় পরিবর্তিত হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। আমি চারটা সংজ্ঞা থেকে এই কয়েকটা বিষয় যদি আমি মাথার মধ্যে নিয়ে আসি, তাহলে এইগুলোই হয়তো একটা সময় আমরা দেখবো যে এটা সংজ্ঞার নিয়মের মধ্যে চলে আসছে, অর্থাৎ আবর্তনের নিয়মের মধ্যে চলে আসছে। সেটি কি? একটি যথার্থ নিয়ম। যথার্থ নিয়ম বলছে নিশ্চয়ই কোনো নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা এখনো দেখিনি, সেই নিয়ম অনুসরণ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রদত্ত বাক্য, আমরা খুব সহজ ভাষায় যেটাকে বলি আশ্রয় বাক্য। আরেকটি হচ্ছে যে গুণ পরিবর্তন করা যাবে, অর্থাৎ তাদের গুণ পরিবর্তন না করে স্থান, আমাদের উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যথার্থ নিয়ম অনুসরণ, অর্থাৎ যথার্থ নিয়মগুলি কি কি। আমরা নিয়ম বলতে বুঝি, যেমন আমরা প্রতিদিন যে কাজগুলো করি তার কিছু না কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু আমরা সেগুলো করি। যদি আমরা নিয়মের বাইরে গিয়ে যে কাজগুলো করি সেগুলোকে আমরা সঠিক কাজ বলি না, যেগুলো নিয়মের মধ্যে থেকে করি সেগুলোকে আমরা সঠিক বলে ধরে নিই এবং সকলে সেটাকে সঠিক বলে মেনে নেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে যথার্থ নিয়ম বলতে আমরা কি বুঝি? সেই যথার্থ নিয়মটি হলো আবর্তন করার ক্ষেত্রে একটি আবর্তন গঠন করতে হলে বা একটি আবর্তন করতে হলে যে ধরনের যে কয়েকটি নিয়ম কিছু অনুসরণ করতে হবে, সেই নিয়মগুলো আমাদের এখন জানা অত্যন্ত জরুরি। তাহলে আমরা এখন আবর্তনের যে নিয়ম আছে সেই নিয়মগুলো একটু জেনে নিই। জানার আগে একটু উদাহরণও আছে, উদাহরণটা আমরা পরে জানি, তারপরেই আমরা জানি যেটা, সেটা হচ্ছে নিয়মটাকে যদি আমরা ভালোভাবে বুঝি বা জানার চেষ্টা করি, তাহলে আমাদের উদাহরণের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে খুবই সহজ হবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে
আবর্তনের নিয়মগুলি আমরা একটা একটা করে একটু জানার চেষ্টা করি। সেটি হলো, আমরা জানি, এখানে একটু লিখে দিই, আশ্রয় বাক্য সমান সমান আবর্তনীয় এবং সিদ্ধান্ত সমান আবর্তিত। অর্থাৎ এই শব্দগুলো আমরা ব্যবহার করব। অর্থাৎ আশ্রয় বাক্য মানে হচ্ছে যেটা আবর্তনের ক্ষেত্রে আমরা বলবো আবর্তনীয়, এবং সিদ্ধান্ত যেটি হয় সেটিকে আমরা বলবো আবর্তিত। আবর্তিত হচ্ছে, আমরা সিদ্ধান্ত, একটু মনে রাখতে হবে এই কথাটি, যে আবর্তিত হচ্ছে সিদ্ধান্তকে বোঝায়। অর্থাৎ সিদ্ধান্ত সমান সমান যদি আমরা বলি, সিদ্ধান্তর একদম একই শব্দ, সেটা হচ্ছে আবর্তনের ভাষায় আবর্তিত, এবং আশ্রয় বাক্য করতে সেটা হচ্ছে আবর্তনীয়। আমরা একটু তাহলে এগুলো একটু দেখে নিই, নিয়মগুলো একটু দেখে নিই। নিয়মটি হচ্ছে এরকম, মোট 4টি নিয়ম আমরা আবর্তনের ক্ষেত্রে 4টি নিয়ম পাবো। 4টি নিয়ম হচ্ছে যে আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতের বিধেয় পদ হবে। আমি খুব সহজ করে আবার যদি বলি, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে। অর্থাৎ আবর্তনীয়ের আমরা যে নতুন ভাষা পেয়েছি সেই ভাষাতে বলছি, আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতের বিধেয় পদ হবে। 2 নম্বর হচ্ছে আবর্তনীয়ের বিধেয় পদটি আবর্তিতের উদ্দেশ্য পদ হবে। অর্থাৎ আশ্রয় বাক্যের যে বিধেয় পদটি থাকবে সেই বিধেয় পদটি সিদ্ধান্তের ক্ষেত্রে উদ্দেশ্য হিসেবে আসবে। 3 নম্বর হচ্ছে আবর্তনীয় এবং আবর্তিত, অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের অর্থাৎ উভয়ের গুণ একই হবে। আশ্রয় বাক্য যদি বা আবর্তনীয় যদি সদর্থক হয়ে থাকে তাহলে আবর্তিত সদর্থক হবে। অর্থাৎ যদি উপরের বাক্যটা যদি সদর্থক হয় তাহলে নিচেরটি অর্থাৎ সিদ্ধান্তটি সদর্থক হবে, এবং আবর্তনীয় যদি নৈনর্থক হয় তাহলে সিদ্ধান্তটিও নৈনর্থক যুক্তি বাক্য হিসেবে গণ্য হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। অর্থাৎ আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে কখনোই ব্যাপ্য করা যাবে না। আমরা আবর্তন করার ক্ষেত্রে যে ঘটনাটি আমাদের ঘটবে, আমরা সব কিছুতেই মোটামুটি একটা জায়গায় চলে যাব, কিন্তু এই 4 নম্বর নিয়মটির ক্ষেত্রে গিয়েই আমাদের যত ঝামেলাটা আমাদের সৃষ্টি হবে। অর্থাৎ এটি একটু বলে রাখি এখানে, যে ব্যাপ্য অব্যাপ্য বলতে আমরা কি বুঝি সেই কথাটি যদিও মনে হয় আমাদের জানা আছে, তারপরেও আমি একটু মনে করানোর জন্য বলে দিচ্ছি। সেটি হচ্ছে এরকম, ব্যাপ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপকতা বা প্রসারতা। অর্থাৎ এই ক্ষেত্রে যে জিনিসটা বোঝানো হচ্ছে, কোন যুক্তি বাক্যের 2টি বিষয় থাকে, মোট 3টি থাকে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিদেহ। ব্যাপ্যতার বিষয়টি হচ্ছে উদ্দেশ্য এবং বিদেহের কেন্দ্রিক। অর্থাৎ যদি তার সংখ্যা, অর্থাৎ সংখ্যায় যদি যেটি বেশি হয় তাহলে সেটা হবে ব্যাপ্য, সংখ্যা যদি কম হয় অর্থাৎ সমগ্র সংখ্যা যদি প্রকাশ করে তাহলে সেটি হচ্ছে কোনো পদ যদি তার সমগ্র সংখ্যা প্রকাশ করে তাহলে তাকে আমরা বলবো ব্যাপ্য, এবং যদি আংশিক সংখ্যা যদি প্রকাশ করে তাহলে তাকে আমরা বলবো অব্যাপ্য। এখন এটি হচ্ছে যুক্তি বাক্যের ক্ষেত্রে। তাহলে আমরা আবর্তনের নিয়মটা যেটা আমরা দেখলাম সেই নিয়মটাকে একটু অনুসরণ করে আমরা একটি উদাহরণ দিয়ে যদি আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। যেমন লিখি, সকল ছাত্র হয় মানুষ। সিদ্ধান্ত কি হবে? আমি এইটা এইভাবে না লিখে যদি নিয়মটাকে একে একে বলি, প্রথমে বলছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যটি সিদ্ধান্তের বিধেয় হবে। তাহলে আমি আশ্রয় বাক্যের উদ্দেশ্য কি এটা, তাহলে এখানে আমি নিয়ে গেলাম সিদ্ধান্তের বিধেয়ের স্থানে নিয়ে গেলাম। তারপরে বলছে যে আবর্তনীয়ের বিধেয়টি অর্থাৎ আশ্রয় বাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। আমি তাও করলাম, সেই ক্ষেত্রে আমি মানুষ সিদ্ধান্তের বা আবর্তিতের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করলাম। এরপরে যে ঘটনাটি বলছে যে গুণ একই থাকবে। আমরা জানি হয় এবং নয় যুক্তি বাক্যের গুণ, তাহলে এই ক্ষেত্রে আমরা গুণ হয় আমরা ঠিকই দিলাম। বিষয়টা কি দাঁড়ালো, যে এই ক্ষেত্রে হলো কি, যে উদ্দেশ্য বিধেয় হলো, বিধেয়টি উদ্দেশ্য হলো, গুণটি তার যথার্থ নিয়মে গুণ একই থাকলো। এখন যদি এখানে আমি সকল শব্দটি ব্যবহার করি তাহলে কি দাঁড়ায় সেটি একটু আমাদের লক্ষণীয় বিষয়। আমরা জানি এ বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি ব্যাপ্য নয়। অর্থাৎ এই ক্ষেত্রে যে নিয়মটি হচ্ছে যে সার্বিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে কিন্তু বিশেষ যুক্তি বাক্যের
বিধেয় পদ উদ্দেশ্য পদটি অব্যাপ্য হবে, এবং নৈনর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি ব্যাপ্য হবে, এবং সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি অব্যাপ্য হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে সকল ছাত্র হয় মানুষ। তাহলে এর সংখ্যাটি একটু আমরা বুঝি। তাহলে এই পদটি হচ্ছে ব্যাপ্য। এখন এই মানুষ পদটি হচ্ছে এখানে অব্যাপ্য। তাহলে এই মানুষ পদটি এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হলো কোনো অব্যাপ্য পদ অব্যাপ্য হলে কোনো অসুবিধা নেই। কোনো অব্যাপ্য পদ যদি অব্যাপ্য হয় তাহলে কোনো ব্যাপ্য পদও যদি অব্যাপ্য হয় তাহলেও কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে যখনই কোনো অব্যাপ্য পদ এসে ব্যাপ্য হয়ে যাবে। এই ক্ষেত্রে মানুষ পদটি হয়ে গেছে ব্যাপ্য। সুতরাং এইখানে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যে ব্যাপ্যতার অর্থাৎ 4 নম্বর নিয়ম লঙ্ঘন হয়েছে, অর্থাৎ এটি আবর্তন হয়নি। এটি একটি এ বাক্য, এটিকে যদি আমি আই বাক্য করি, কিছু মানুষ হয় ছাত্র, তাহলে মনে হয় অর্থের দিক দিয়েও জিনিসটা খুবই পরিষ্কার হয়, এবং আমাদের ব্যাপ্যতার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলো মনে হয় সঠিকভাবে এখানে চলে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টি জানলাম সেটি হলো যে আবর্তনের নিয়ম অনুসরণ করে কিভাবে আবর্তন করা যায় সেটি হলো আমাদের। তাহলে উদ্দেশ্য পদটি বিধেয় হবে, বিধেয়টি হবে উদ্দেশ্য, গুণ একই হবে, এবং আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এই রকম যে বিষয়টা, তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি আবর্তন। এটাকে আমরা বলবো আবর্তন। তাহলে আবর্তন হতে হলে এই বিষয়টি থাকতো। তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে দেখলাম। এখন যে কাজটি আমরা করব, যে আমাদের যুক্তি বাক্য আছে মোট 4টা। একটা হচ্ছে এ, ই, আই এবং ও যুক্তি বাক্য। এখন এই 4টা যুক্তি বাক্যকে আমরা কিভাবে আবর্তন করতে, অর্থাৎ এই যুক্তি বাক্যের আবর্তন করলে কি হয়, ই যুক্তি বাক্যের আবর্তন কিভাবে আসে, আই যুক্তি বাক্যের আবর্তন কেমন হয়, ও যুক্তি বাক্যের আবর্তন কেমন হয়, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা একটা চিত্র এখানে দিয়েছি, সেটা হচ্ছে যে চিত্রের সাহায্যে আবর্তনের নিয়মাবলীর একটি উদাহরণ আমরা এখানে নিয়ে এসেছি। আমরা এখানে লিখেছি কোনো মানুষ নয় অমর, অতএব কোনো অমর জীব নয় মানুষ। এখানে উদ্দেশ্যকে বিধেয়ের স্থানে নিয়ে এসছে, বিধেয়কে উদ্দেশ্যের স্থানে নিয়ে এসছে, এবং নয় তার যে গুণ সেই গুণ একই আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুটি বাক্য হচ্ছে ই বাক্য। ই বাক্যের যে বিষয়টি হচ্ছে ই বাক্যের আশ্রয় বাক্যর ই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই হচ্ছে ব্যাপ্য। এখানে পরিবর্তন হলেও যেহেতু আবার এটি ই বাক্যই হচ্ছে, অতএব এখানে কোনো সমস্যা, ব্যাপ্যতার এখানে সমস্যা হয় না। সেজন্য ই বাক্যের একটি উদাহরণ দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, এবং তাদের গুণ ঠিক রেখেই সিদ্ধান্ত অনুমান করা, অর্থাৎ এটি একটি যথার্থ আবর্তন হিসেবে গণ্য হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন এ যুক্তি বাক্যের আবর্তন আমরা একটু করার চেষ্টা করি। আচ্ছা, তার আগে আরেকটি বিষয় একটু জানি, যে আমরা প্রথমে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা হলো এরকম, যে আমরা প্রথমে এ বাক্য করলাম, তারপরে আই বাক্য করলাম। মানে এ বাক্যের আবর্তন এ বাক্য করতে গেলে যে প্রবলেমটি হচ্ছিল, যে তাদের ব্যাপ্যতার একটি প্রবলেম এখানে চলে আসছে, ব্যাপ্যতার একটি সমস্যা এখানে আসছিল, যে কারণে আমরা একটা আই বাক্য করলাম। তাহলে এইগুলোর আসলে কি বলে? এই আবর্তনের আবার কিন্তু দুইটি ভাগ করা হয়েছে। সেই ভাগটি হচ্ছে, একটি হচ্ছে সরল আবর্তন, আরেকটি হচ্ছে অসরল আবর্তন। সরল আবর্তন হচ্ছে সেটাই যে আবর্তনে আশ্রয় বাক্য বা সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ পরিমাণটা যদি একই থাকে, অর্থাৎ সার্বিক যদি থাকে সার্বিকই হতে হবে, বিশেষ যদি থাকে তাহলে বিশেষই হতে হবে। এরকম যদি থাকে, সার্বিক বা সার্বিক বিশেষ একাকার হয়ে গেলে সেটিকে সরল আবর্তন বলা যাবে না। অসরল আবর্তনটা হচ্ছে সেইটাই যে আবর্তনে তার আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন। যেমন এই বাক্যের ক্ষেত্রে আমরা দেখছি যে সকল পাখি হয় দ্বিপদ, আবর্তনীয়, আর
এর সিদ্ধান্তটি হচ্ছে আই যুক্তিবাক্য, কিছু দ্বিপদ জীব হয় পাখি, এটি হচ্ছে একটি অসরল আবর্তন। তাহলে সরল আবর্তন কাকে বলে? সরল আবর্তন হচ্ছে তাকেই বলে যদি তাদের পরিমাণ ঠিক থাকে তাকে আমরা বলবো সরল আবর্তন, আর যদি পরিমাণ ঠিক না থাকে তাহলে তাকে আমরা বলবো অসরল আবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আমাদের যে বাক্যগুলো আছে, আমি লিখেছি ইতিমধ্যে বোর্ডে, যে এ, ই, আ এবং ও যুক্তি বাক্য, আমরা এই চারটি বাক্যকে কিভাবে আবর্তন করতে হয় সেই বিষয়গুলো আমাদের নিয়মের মধ্যে রেখে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে। আমরা যদি বলি এ একটি, খুব সহজে আমি লিখছি, সদর্থক যুক্তি বাক্য। এ যদি সদর্থক যুক্তি বাক্য হয়ে থাকে তাহলে এর সিদ্ধান্তটি কি হবে? সিদ্ধান্তটিও হবে একটি সদর্থক যুক্তি বাক্য। এখন আমরা জানি যে এ বাক্যের আবর্তন যদি আমরা এ বাক্য করতে যাই তাহলে যে ঘটনাটি ঘটছে, আশ্রয় বাক্য অর্থাৎ চতুর্থ নিয়ম, আশ্রয় বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে, সে কারণে এ বাক্যের পরিমাণ ঠিক রেখে এটাকে আমরা আবর্তন করতে পারছি না। সুতরাং এ বাক্যের আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। আমরা যদি একটু বলি অন্যভাবে, সেটি হলো এ বাক্য একটি সদর্থক যুক্তি বাক্য, কাজেই এর থেকে যে সিদ্ধান্তটি হবে সেটিও সদর্থক যুক্তি বাক্য হবে, অর্থাৎ এ অথবা আই যুক্তি বাক্য হবে। আমরা জানি যে আবর্তনের উদ্দেশ্য এবং বিদেহ পরিবর্তিত হয়ে যায়, তাই সিদ্ধান্তটি এ বাক্য হতে পারে না, কেননা সেক্ষেত্রে আশ্রয় বাক্যের অব্যাপ্য বিদেহ পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, যে কারণে এ বাক্যের আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। আমরা একটা উদাহরণ দিই। সকল গরু হয় চতুষ্পদ। তাহলে যদি আমরা এ বাক্য করি, আমরা একটু লিখেই এটাকে, সকল চতুষ্পদ জীব হয় গরু। এটি হচ্ছে এ বাক্য, এটিও হচ্ছে এ বাক্য। তাহলে এটা কি আবর্তন হয়েছে? অ্যাকচুয়ালি এটা আসলে আবর্তন হয়নি, কারণ আশ্রয় বাক্যের অব্যাপ্য চতুষ্পদ কথাটি, আমরা জীব শব্দটা এখানে ব্যবহার করেছি, এটা বাক্যটাকে সুন্দরভাবে মানে বলতে যেন শুনতে ভালো লাগে, সেই জন্য আমরা জীব শব্দটি ব্যবহার করেছি। চতুষ্পদ শব্দটি ছিল অব্যাপ্য, সেই অব্যাপ্য বিদেহ শব্দটি এ বাক্যের উদ্দেশ্যের স্থানে বসে ব্যাপ্য হয়ে গেছে, তাহলে কিন্তু এটা আবর্তন হবে না। তাহলে কি হবে? আমি যদি এখানে, আমরা জানি যে কিছু শব্দটি হচ্ছে আই এবং ও যুক্তি বাক্যের মানে পরিমাণ বোঝায়। আমরা যদি লিখি যে কিছু চতুষ্পদ জীব হয় গরু, তাহলে এটি বাক্যটি হবে আই যুক্তি বাক্য। তাহলে আমরা যদি খেয়াল করি যে উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে, গুণ ঠিক রেখেছে, এবং আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ এখানে অব্যাপ্য আছে। জানি আমরা যে আই বাক্যের উভয় পদই হচ্ছে অব্যাপ্য, তাহলে এখানে এসে অব্যাপ্য পদ অব্যাপ্য আছে, অর্থাৎ ব্যাপ্যতার কোনো অসুবিধা এখানে ঘটেনি। কিন্তু একটি বিষয় কিন্তু এখানে ঘটেছে, সেটি হলো সরল আবর্তন কিন্তু এখানে হয়নি। সরল আবর্তন হতে হলে দুইটাই এ বাক্য বা দুইটাই আই বাক্য হতে হবে, অর্থাৎ যেহেতু আমরা এ বাক্য করছি তাহলে অবশ্যই দুইটাই এ বাক্য হতে হতো, কিন্তু সরল আবর্তন সেখানে করা সম্ভব হয়নি। কারণ সরল আবর্তন যদি আমরা করতে যাচ্ছি তাহলে সেখানে ব্যাপ্যতার যে অসুবিধা, অর্থাৎ আশ্রয় বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য হিসাবে চলে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই বিষয়টি বুঝলাম। বিষয়টি হলো, তাহলে আমরা খুব সহজ করে যদি আরেকবার একটু মনে করাই দিই, সেটি হলো যে এই বাক্য একটি সদর্থক যুক্তি বাক্য, কাজে এর সিদ্ধান্তটি হবে একটি সদর্থক যুক্তি বাক্য, অর্থাৎ এ অথবা আই যুক্তি বাক্য হবে। আমরা জানি যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পরিবর্তন হয়ে যায়, এবং উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যদি আমরা এ বাক্য করি তাহলে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়। সেই কারণে আমরা এটাকে কখনো এ বাক্য করতে পারবো না। তাহলে এটাকে যদি আমরা আই বাক্য করি তাহলে ব্যাপ্যতা দিক দিয়ে কোনো অসুবিধা হয় না। অতএব এ বাক্যের আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। নিশ্চয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি ই বাক্য। আমরা একটা ই বাক্য লিখি, কোন মানুষ নয় অমর।
আচ্ছা, এটার আমরা উদ্দেশ্য বিধেয় করি, চেঞ্জ করি। আমরা উদ্দেশ্যটাকে বিধেয়ের স্থানে নিয়ে গেলাম মানুষ, অমরকে আমরা উদ্দেশ্যের স্থানে নিয়ে আসি, আর নয়কে আমরা নয় হিসাবে ব্যবহার করি। এবং এটাকে যদি আমরা ইবাক্য করি তাহলে এটিকে আমরা কোনো ব্যবহার করলেই সেটা হয়ে যায়। এখন যদি আমরা একটু খেয়াল করি যে ইবাক্যের আমরা জানি উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই হচ্ছে ব্যাপ্য, তাহলে এখানেও উভয় পদই হচ্ছে, সিদ্ধান্তের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটেছে। যদি ব্যাপ্য পদ ব্যাপ্য হয় বা অব্যাপ্য পদ অব্যাপ্য হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। নিয়মটার মানেটা হচ্ছে কিন্তু এরকম। অসুবিধাটা হচ্ছে এই জায়গায় কোনো অব্যাপ্য পদকে ব্যাপ্য করা যাবে না। তাহলে এখানে ব্যাপ্য পদ ব্যাপ্য হয়েছে, উদ্দেশ্যটাও ব্যাপ্য ছিল, বিধেয় কি ব্যাপ্য হয়েছে, আবার বিধেয়টি উদ্দেশ্যের স্থানে এসে ব্যাপ্য হয়েছে এবং তাদের গুণ একই আছে। তাহলে যে বিষয়টা দাঁড়ালো যে ইবাক্যের আবর্তন যদি আমরা করি তাহলে ইবাক্যের আবর্তন ইবাক্যই পাওয়া যায়। এবং খুব সহজভাবে আরেকটি কথা এর মাথার মধ্যে নিয়ে আসি, এটি একটি সরল আবর্তন, কারণ এটির আশ্রয় বাক্য এবং অর্থাৎ আবর্তনীয় এবং আবর্তিত এর দুইটাই হচ্ছে সার্বিক যুক্তি, অর্থাৎ তাদের পরিমাণ হচ্ছে একই। পরিমাণ যদি একই হয়ে থাকে তাহলে তাদের উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করেও তাদের যদি ওই চারটা নিয়ম যদি ঠিক থাকে তাহলে সেটিকে আমরা বলি সরল আবর্তন। তাহলে একটি ই বাক্যের আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। আমরা যদি এটিকে আর একটু ভালোভাবে বলি সেটি হচ্ছে এরকম যে ই বাক্যের আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। একটি নৈনর্থক যুক্তি বাক্য, আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবো আর কি। ই বাক্য একটি নৈনর্থক যুক্তি বাক্য, কাজে এর সিদ্ধান্তটিও হবে এটি নৈনর্থক যুক্তি বাক্য। আমরা জানি আবর্তনের উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়ে যায়, ই বাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদই ব্যাপ্য, তাই সিদ্ধান্ত ই বাক্য হলে ব্যাপ্যতার দিক থেকে কোনো অসুবিধা হয় না। সুতরাং ই বাক্যের আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। আমরা একটি উদাহরণও দিয়েছি, উদাহরণটা আমরা দেখলাম, উদাহরণটা দেখেও আমরা বোঝা সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এই বিষয়ে প্রশ্ন, তোমাদের যে অসুবিধার বিষয়টি সেটি উল্লেখ করবা, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি আয় যুক্তিবাক্য। আয় যুক্তিবাক্যের আবর্তন করলে কি পাওয়া যায়? খুব সহজ একটি বিষয় যে আয় বাক্যের, আমরা একটা আয় বাক্য লিখি, কিছু বক হয় সাদা। আমরা এর যদি উদ্দেশ্য বিধেয় নিয়ে আসি, সাদা জীব ব্যবহার করলাম, বক এখানে নিয়ে আসলাম বিধেয়ের স্থানে, হয় আমরা গুণটা নিয়ে আসলাম এবং কিছু শব্দটিও এখানে ব্যবহার করলাম। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আয় এবং ই বাক্যের, যে ই বাক্যের উভয় পদই হচ্ছে ব্যাপ্য, আয় বাক্যের উভয় পদই হচ্ছে অব্যাপ্য। অতএব এখানে কোনো অব্যাপ্য পদ ব্যাপ্য হওয়ার কোনো সুযোগ এখানে নেই। সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে সেটি হলো যে আমরা আশ্রয় বাক্যের বিধেয় পদটি, উদ্দেশ্য পদটি সিদ্ধান্তের বিধেয় নিয়ে আসছি, আশ্রয় বাক্যের বিধেয়টি সিদ্ধান্তের উদ্দেশ্যে নিয়ে আসলাম এবং আমাদের গুণ হয় যথারীতি আমরা হয় নিচে আমরা সিদ্ধান্তের ক্ষেত্রে বসাইলাম এবং আমরা আয় বাক্যের যে পরিমাণ আমরা উল্লেখ করি যে কথাটির মাধ্যমে সেই কিছু শব্দটিও আমরা এখানে লিখলাম। তাহলে দেখছি যে আয় বাক্যের আবর্তন আয় বাক্য হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আয় বাক্যের আবর্তন করলে আয় বাক্য পাওয়া যায়। আমরা নিশ্চয় ব্যাপারটা বুঝতে পারছি, আমরা যাই করছি ওই চারটা নিয়ম অনুসরণ করেই কিন্তু আমরা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে এটা যদি আমরা লিখবো কিভাবে, একটু অন্তত লেখার বিষয়টাকে আরো পরিষ্কার হতে হবে। সেটা এইভাবে আমরা লিখি যে আয় বাক্যের আবর্তন করলে আয় বাক্য পাওয়া যায়। আয় একটি সদর্থক যুক্তি বাক্য, কাজেই এর সিদ্ধান্তটি হবে একটি সদর্থক যুক্তি বাক্য। আমরা জানি আবর্তনের উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়ে যায়। আয় বাক্যের উভয় পদ অর্থাৎ উদ্দেশ্য বিধেয় উভয় পদই হচ্ছে অব্যাপ্য, তাই আয় বাক্যের ব্যাপ্যতার দিক থেকে কোনো অসুবিধা নেই। সুতরাং আয় বাক্যের আবর্তন করলে সিদ্ধান্তটি আয় বাক্য পাওয়া যায়। যেমন আমরা একটা উদাহরণও লিখেছি, সেটি হলো যে কিছু বক হয় সাদা, কিছু সাদা জীব হয় বক,
অতএব আবার আরেকটু উদাহরণ আমরা দিতে পারি, কিছু মানুষ হয় মেধাবী, কিছু মেধাবী জীব হয় মানুষ। এভাবেও কিন্তু আমরা একটি উদাহরণ নিয়ে এসে আমরা আয় বাক্যের বিষয়টিকে আমরা সমাপ্ত করি। তাহলে আমরা ইতিপূর্বে আমরা তিনটা বাক্য কিন্তু আমরা শেষ করলাম। একটি হচ্ছে এ বাক্য, আরেকটি হচ্ছে ই বাক্য যুক্তি বাক্য, এবং আরেকটি হচ্ছে আয় যুক্তি বাক্য। অর্থাৎ এ, ই এবং আই এই ক্ষেত্রে আমরা আবর্তন করলাম, কিন্তু যে বিষয়টি ঘটলো যে এ বাক্যের ক্ষেত্রে সরল আবর্তন হয়নি, কিন্তু আবর্তন করা গেছে। ই বাক্যের ক্ষেত্রে এবং আয় বাক্যের ক্ষেত্রে আবর্তন হয়েছে এবং যথারীতি সমস্ত নিয়ম অনুসরণ করে আবর্তন হয়েছে। অতএব এই দুটি একটি সরল আবর্তন হিসাবে গণ্য হয়েছে। তাহলে এ বাক্যের আবর্তনটি কিন্তু সরল আবর্তন হয়েছে, কিন্তু সেই আবর্তনটি হচ্ছে অসরল আবর্তন। অসরল মানে কি? যাতে তার সংখ্যার পার্থক্য হয়েছে, অর্থাৎ আশ্রয় বাক্য ছিল বেশি, সিদ্ধান্তটা ছিল কম। যেহেতু সংখ্যার পার্থক্য, অর্থাৎ এ এবং আই যুক্তি, একটি সার্বিক যুক্তি বাক্য, আরেকটি হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টি একটু জানার চেষ্টা করি, সেটি একটু আমাদেরকে দেখি অন্য কোনো ভাবে এটা আমরা বুঝতে পারি কিনা। সেটি হলো ও যুক্তি বাক্য। আমাদের কি মনে হচ্ছে যে আমরা কি ইচ্ছা করলে এটাকে আবর্তন করতে পারি? আবর্তন করতে হলে অবশ্যই আমাকে গুণ ঠিক রাখতে হবে। উদ্দেশ্য বিধেয়তা আমি পরিবর্তন করবই নিয়ম অনুযায়ী, এবং গুণ আমাকে ঠিক রাখতে, অর্থাৎ যদি হয় থাকে তাহলে সিদ্ধান্ত হয় হতে হবে, যদি নয় থাকে তাহলে সিদ্ধান্ত নয় হতে হবে। এখন ও বাক্যের সাথে গুণের মিল আছে কোনটাই? ই বাক্যের। আর আরেকটা হচ্ছে ও বাক্য। ও এবং ই দুটাই হচ্ছে নৈনত্ব যুক্তি বাক্য। তাহলে আমরা এখন দেখি এটাকে কোনোভাবে আবর্তন করা যায় কিনা, বা আদৌ আবর্তন করা সম্ভব হয় কিনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানি যে আগে 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 বিষয়টা বুঝি, তারপরে আমরা এর ভিতরে যাব। সেটি হলো, আমরা একটা উদাহরণ দিই। কিছু ফুল নয় লাল। আমরা একটু উদাহরণ দিলাম, কিছু ফুল হয় লাল। আমরা উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করি, লাল উদ্দেশ্যের স্থানে নিয়ে আসলাম, ফুল বিধের স্থানে নিয়ে আসলাম, এবং নয় শব্দটি আমরা এর গুণ হিসেবে যথার্থ জায়গায় বসালাম। এখন এটা শুনতে ভালো লাগার জন্য লাল জিনিস ব্যবহার করলাম আর কি। এখন এটাকে হয় ও বাক্য করতে হবে অথবা ই বাক্য করতে হবে। আমি এখানে কোনো অথবা কিছু দুটা শব্দই আমি ব্যবহার করলাম। কোনো হচ্ছে ই বাক্যের ক্ষেত্রে, কোনো হচ্ছে ই বাক্যের ক্ষেত্রে, এবং কিছু হচ্ছে ও বাক্যের ক্ষেত্রে। এখন আমরা দেখব যে এখানে ব্যাপ্যতার কোনো সমস্যা বা প্রবলেমটা আছে কিনা। প্রথমে আমরা দেখি যে উপরের তিনটা নিয়ম ঠিক আছে কিনা। সেটি হলো, উদ্দেশ্যটা বিধেয় হলো, বিধেয়টি উদ্দেশ্য হলো, গুণ ঠিক থাকলো, তাহলে আমাদের তিনটা নিয়ম যথার্থভাবেই ঠিক আছে। এখন তিনটা নিয়ম ঠিক, চতুর্থ নিয়মটি হচ্ছে যে আশ্রয় বাক্যের কোনো অর্থাৎ আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি ও বাক্যের বিধেয় পদটি হচ্ছে ব্যাপ্য এবং উদ্দেশ্যটি হচ্ছে অব্যাপ্য। এখন যদি আমি ও বাক্যকে ও বাক্য করি, তাহলে এই অব্যাপ্য পদটি বিধেয়ের স্থানে এসে ব্যাপ্য হয়ে যায়। তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারছি যে এটাকে ও বাক্যতে নিয়ে আবর্তন করা যাবে না। তাহলে আমরা দেখি যে ই বাক্যে সেটিকে করা যায় কিনা। আমরা জানি যে ই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই হচ্ছে আবার ব্যাপ্য। সেই ক্ষেত্রেও দেখছি ফুলটি অব্যাপ্য, সেটি এখানে এসে অর্থাৎ বিধের স্থানে এসে সেটিও ব্যাপ্য হয়ে যায়। সুতরাং এ ও বাক্যের আবর্তন আমরা সরল বলো, অসরল বলো, বা অন্য কোনোভাবেই আমরা আবর্তন, কোনো যুক্তি বাক্য নিয়ে এসেও এখানে আমরা আবর্তন করতে পারছি না। তাহলে কেন পাচ্ছে না? তার কারণ হচ্ছে যে ও বাক্যের আশ্রয় বাক্যের অব্যাপ্য পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়।
সিদ্ধান্ত এসে যদি ব্যাপ্য হয় তাহলে সেটিকে আবর্তন করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কি লিখবো বা কিভাবে এটার মূল্যায়ন হবে, অর্থাৎ এটাকে আমরা কিভাবে শিক্ষকের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে এরকম যে ও বাক্যের আবর্তন করা যায় না। ও একটি নৈনর্থক যুক্তি বাক্য, কাজেই এই সিদ্ধান্তটি হবে নৈনর্থক যুক্তি বাক্য। ও যুক্তি বাক্যের উদ্দেশ্য পদটি হচ্ছে অব্যাপ্য এবং বিধেয় পদটি হচ্ছে ব্যাপ্য। আমরা জানি আবর্তনের উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়ে যায়। ও বাক্যকে আবর্তন করতে গেলে অব্যাপ্য উদ্দেশ্য পদটি বিধেয়ের স্থানে সে আমরা ওই ই বাক্যের ক্ষেত্রে হোক আর ও বাক্যের ক্ষেত্রে হোক ব্যাপ্য হয়ে যায়। ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন এখানে যথার্থভাবে ঘটে যায়। আর আবর্তনের নিয়ম লঙ্ঘন ঘটার কারণেই ও বাক্যের আবর্তন আদৌ করা সম্ভব নয়। যে জন্য আমরা একটা উদাহরণ নিয়ে এসেছি এখানে আমাদের, সে উদাহরণটি এরকম যে কিছু মানুষ নয় যুক্তিবিদ, কিছু যুক্তিবিদ নয় মানুষ। এইভাবে এনে কখনোই একটি যুক্তি বাক্যকে আমরা তাহলে বুঝলাম বিষয়টি হচ্ছে এরকম যে ও বাক্যের আবর্তন করা সম্ভব নয়। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম সে বিষয়টি হচ্ছে যে আবর্তন কি, আবর্তনের নিয়ম, আবর্তনের যে কত প্রকার এবং এ ই আই এবং ও যুক্তি বাক্যের আবর্তনগুলি কেমন, সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ও বাক্যের আবর্তন কি আদৌ সম্ভব? এখানে একটি প্রশ্ন, বা সম্ভব কি সেটি আমরা একটা ছোট্ট একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। একটু অন্যভাবে এটিকে আবর্তন করা যায়, কিন্তু সেই আবর্তনটি মোটেও যথার্থ কোনো আবর্তন হিসাবে স্বীকৃত নয়। যেমন ও বাক্য হচ্ছে কিছু ছাত্র নয় বুদ্ধিমান, কিছু ছাত্র হয় অবুদ্ধিমান, অতএব কিছু অবুদ্ধিমান লোক হয় ছাত্র। অতএব বিষয়টি এরকম যে একটি ও বাক্যকে প্রথমে একটি আই বাক্যে রূপান্তর করছে, তাও আবার কিভাবে, সেটার আবার বিদেহের বিরুদ্ধ পদ ব্যবহার করে। বিদেহের বিরুদ্ধ পদ আসলে আমাদের নিয়মের মধ্যে বিদেহের বিরুদ্ধ পদ ব্যবহার করা যাবে এরকম কথা কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই। আবার এইভাবে করে আমরা ও বাক্যকে আই বাক্যে একটা রূপান্তর করছি। বাস্তবত এভাবেও ও বাক্যের আবর্তন করা সম্ভব নয়। যদিও কিছু কিছু যুক্তিবিদ এভাবে ও বাক্যের আবর্তনকে আংশিক সত্য বলে স্বীকার করেছেন, করে এইভাবে করার চেষ্টা করছে, বাস্তবত এটা ও বাক্যের আবর্তন চারটা নিয়ম অনুসারে কোনোভাবেই সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এ বাক্যের আবর্তনের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটলো সেটি হলো যে এ বাক্যের আবর্তন করতে গিয়ে আমরা দেখলাম এটি সরল আবর্তন সম্ভব নয়, কিন্তু অসরল আবর্তন, এটা আবর্তন হচ্ছে কিন্তু অসরল আবর্তন হচ্ছে। তাহলে এটিও একটু উদাহরণের সাথে আমরা বোঝাই। একটি মাত্র যুক্তি বাক্য আছে, সেই যুক্তি বাক্য দিয়ে মনে হবে যেন এটাকে সরল আবর্তন করা সম্ভব, এটিও কিছু কিছু যুক্তিবিদ মনে করেন, কিন্তু বাস্তবত এটি কিন্তু যথার্থ কোনো উদাহরণ নয়। যেমন বলা হয়েছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এরকম যে উদ্দেশ্য এবং বিধেয় দুটেই হচ্ছে সমান, ব্যাখ্যাত্মক দিক থেকে দুটিই সমান, অর্থাৎ এখানে ব্যাপ্যতার কোনো অসুবিধা নেই। কিন্তু বাস্তবত যে যুক্তি বিদ্যায় ব্যাপ্যতার যে নিয়ম আছে সেই নিয়ম এটি কিন্তু অনুসরণ করে না। সুতরাং এইভাবে যে যুক্তি বাক্যটি স্থাপন করে আবর্তন করা, অর্থাৎ সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অতএব সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, এভাবে করে যে আবর্তন করা হচ্ছে এটিও আসলে সরল আবর্তনের মতো দেখে মনে হলো, কিন্তু যুক্তি বিদ্যায় আবর্তনের যে নিয়ম সেই নিয়মটি সঠিকভাবে প্রতিফলিত হয় না। সুতরাং এখানেও সরল আবর্তন আসলে ওইভাবে করা সম্ভব না, যদিও এটি কিছু কিছু যুক্তিবিদ মনে করেন যে এভাবে সরল আবর্তন সম্ভব, কিন্তু এটি আসলে যথার্থ সরল আবর্তন হিসাবে গণ্য হবে না এবং গণ্য করা যায় না। সুতরাং এ বাক্যে সরল আবর্তন আদৌ সম্ভব হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির একটু কাজ আমরা দিই। সেই বাড়ির কাজ হচ্ছে, আমি খুব ছোট ছোট 2-3টা প্রশ্ন আমি এখানে দিয়েছি, তোমরা তোমাদের কমেন্ট বক্সে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা। সেটি হলো যে অবরোহ অনুমান কাকে বলে। আমরা এটা আরেকবার বলে দিই, অবরোহ অনুমান হচ্ছে যে অনুমানটি মানে সকল থেকে কিছুতে আসে, অর্থাৎ বেশি থেকে কমে আসে, সেই অবরোহ অনুমানকে, সেটাকে আমরা বলি অবরোহ অনুমান।
অর্থাৎ সেখানে যে আশ্রয় বাক্য সংখ্যায় বেশি হবে এবং সিদ্ধান্তটি সংখ্যায় কম হবে, এরকম যে বিষয়টি থাকবে সেটিকে আমরা বলি অবরোহ অনুমান। এখানে আরেকটি দুই নম্বরে একটা যুক্তি তুলেছি যে কোন বক নয় চতুষ্পদ, অতএব কোন চতুষ্পদ জীব নয় বক, এটি কোন ধরনের আবর্তন? খুব সহজ একটি কথা তোমাদেরকে দেওয়া হয়েছে, সহজ একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করে, আমি নিয়মগুলো আবার বলে দিচ্ছি যে আবর্তনীয়ের উদ্দেশ্য আবর্তিতের বিধেয় হবে, আবর্তনীয়ের বিধেয় আবর্তিতের উদ্দেশ্য হবে, আবর্তনীয় এবং আবর্তিতের গুণ একই থাকবে, অর্থাৎ যদি সদর্থক হয় সদর্থক হবে, নয়নার্থক হলে নয়নার্থক হবে, এবং আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য করা যাবে না, অর্থাৎ আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এভাবেই আমরা 3টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। তোমরা এই 3টি প্রশ্ন তোমাদের কমেন্ট বক্সে লিখবা আশা করি, এবং তোমাদের রোল নম্বরগুলো অবশ্যই কারা কারা এই ক্লাসটি দেখছো তাদের রোল নম্বরগুলো দিবা। আমরা আগামী ক্লাসে এই রোলগুলো তোমাদের সামনে প্রকাশ করব। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের একটি কথা বলে রাখি যে তোমরা যে কয়জন যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আছো তাদের সাথে আমাদের সরাসরি এখন পর্যন্ত কোনো সাক্ষাৎ হয়নি, কারণ হচ্ছে করোনার কারণে আমরা ঘরবন্দি অবস্থায় আছি, সেজন্য আমরা অনলাইনে ক্লাসের মধ্যে আছি। এই অনলাইনে ক্লাস আমি আজকে আমার পরিচিতিতে আমার মোবাইল নম্বর দিয়েছি, সেই মোবাইল নম্বরে তোমরা তোমাদের নাম এবং মোবাইল নম্বরটি দিলে তোমাদের সাথে আমরা একটি জুম মিটিং এর আয়োজন করে তোমাদের সাথে আমাদের শিক্ষক মন্ডলীর সাথে একটি পরিচিত হওয়ার একটি সুযোগ আমরা তৈরির চেষ্টা করছি। আশা করছি তোমরা আমাদের যে মোবাইল নম্বরটা আছে, অর্থাৎ আমার মোবাইল নম্বর আজকে যেটা দেওয়া আছে 01716346488, এই নাম্বারে তোমাদের নাম, রোল নম্বর এবং তোমাদের এই বিষয়গুলো দিবা। তাহলে তোমাদের সাথে আমরা যোগাযোগ করে তোমাদের সাথে খুব সুন্দর একটি সময়ে তোমাদের সাথে আমরা জুম মিটিং বা অনলাইন বা ভার্চুয়াল কোনো মিটিং এর সাথে তোমাদের সাথে আলাপ করব, এই আশা আমরা ব্যক্ত করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে বিষয়টি আজকে পড়লাম অবরোহ অনুমানের মধ্যে যে বিষয়গুলো আমরা পড়লাম, অমাধ্যম অবরোহ অনুমান, মাধ্যম অবরোহ অনুমান, সেখানে আমরা পারলাম আবর্তনের কত প্রকার সেটা পাইলাম, অর্থাৎ সরল আবর্তন, অসরল আবর্তনের আমরা নিয়ম পেয়েছি, এবং যে 4টা বাক্য আছে এ, ই, আই এবং ও যুক্তিবাক্য, সেই যুক্তিবাক্যগুলোর আবর্তন কেমন হতে পারে বা কিভাবে কি সম্ভব কিনা, সরল আবর্তন হয় কিনা, অসরল আবর্তন হয় কিনা, বা আবর্তন তাদের কোন কোন ক্ষেত্রে আবর্তন হয়, কোন কোন বাক্য আবর্তন হয় না, সমস্ত বিষয়টি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। তো সেই হিসাবে তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আগামী দিনে আবার কোনো সুন্দরভাবে তোমাদের সুন্দর পরিস্থিতিতে তোমাদের সাথে আমাদের দেখা হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।